অর্থবছর শেষ হতে মাত্র 2 মাস বাকি থাকলেও রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে বেশ পিছিয়ে এনবিআর। চ্যালেঞ্জ হবে বলছেন অর্থনীতিবিদরা। ভারত সরকারের কড়াকড়িতে সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ, বেড়েছে মাংসের দাম, বিপাকে ব্যবসায়ী ও পাইকাররা। মার্চ এপ্রিলে মাছ ধরা নিষিদ্ধ হয় বেকার হয়ে পড়েছেন অনেক জেলে। সরকারি সহায়তা নিয়েও অসন্তোষ, সহায়তা বাড়ানোর আশ্বাস জেলা প্রশাসনের। এবং অভিবাসন নীতিমালায় পরিবর্তন আসায় ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সৃষ্টি হতে যাচ্ছে নতুন সম্ভাবনা, সুযোগ অপব্যবহার না করার পরামর্শ নেতৃত্বের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। দর্শক, শুরুতেই চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে, জানিয়ে দেব আজকের লেনদেন পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, চলে যাচ্ছি আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে। দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকার প্রথম অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 178 টাকা 50 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল 184 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 178 টাকা। দর্শক, তালিকার দ্বিতীয়তম অবস্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড টপ 20 শেয়ারে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 47 টাকা। সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল 47 টাকা 50 পয়সা এবং এখনো পর্যন্ত সর্বনিম্ন লেনদেন মূল্য 44 টাকা। এমজেএল বিডি বাংলাদেশ লিমিটেড রয়েছে তালিকার তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 137 টাকা 10 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য 139 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 136 টাকা 50 পয়সা। এসিআই রয়েছে টপ 20 তালিকার চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 582 টাকা 80 পয়সা। সর্বনিম্ন লেনদেন মূল্য 573 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য 584 টাকা। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে সাই পাওয়ারটেক লিমিটেড টপ 20 শেয়ারের, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 73 টাকা 70 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 74 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 72 টাকা। টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে রয়েছে তালিকার ইফাদ অটোস লিমিটেড, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 73 টাকা 50 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য 74 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল এখনো পর্যন্ত 73 টাকা 40 পয়সা। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 53 টাকা 40 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য 53 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 51 টাকা 90 পয়সা। গ্রামীণ ফোন রয়েছে তালিকার অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 347 টাকা 80 পয়সা। 348 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ লেনদেন মূল্য এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 345 টাকা 50 পয়সা। দর্শক, তালিকার নবম অবস্থানে রয়েছে ফার্মা এইড টপ 20 শেয়ারের, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 313 টাকা। সর্বোচ্চ লেনদেন মূল্য 315 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 310 টাকা। তুংহাই লিমিটেড রয়েছে তালিকার দশম অবস্থানে টপ 20 শেয়ারে, যার সবশেষ লেনদেন মূল্য 22 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 22 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য 23 টাকা 40 পয়সা। শাসা ডেনিম রয়েছে টপ 20 শেয়ারের 11তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 41 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 40 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 41 টাকা 40 পয়সা। এসএ ফর্মুলেশন লিমিটেড রয়েছে তালিকার 12তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 150 টাকা 150 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য 151 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 148 টাকা 60 পয়সা। আরএসআরএম স্টিল রয়েছে টপ 20 শেয়ারের 13তম অবস্থানে দেখতে পাচ্ছি, যার সবশেষ লেনদেন মূল্য 50 টাকা 10 পয়সা। সর্বনিম্ন লেনদেন মূল্য 48 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল এখনো পর্যন্ত 51 টাকা। বিডি থাই রয়েছে টপ 20 শেয়ারের 14তম অবস্থানে। এখন দেখছি আমরা সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 38 টাকা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল 38 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 37 টাকা। লাফার্জ সুরমা সিমেন্ট রয়েছে টপ 20 শেয়ারের 15তম অবস্থানে, যার সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 112 টাকা 80 পয়সা। সবশেষ লেনদেন মূল্য 110 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 110 টাকা 10 পয়সা দেখতে পাচ্ছি। এরপর রয়েছে তালিকার 16তম অবস্থানে বেক্সিমকো, যার সবশেষ লেনদেন মূল্য এখন পর্যন্ত 30 টাকা 50 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 30 টাকা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল 30 টাকা 70 পয়সা। তালিকার 17তম অবস্থানে রয়েছে এসপিসিএল, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 160 টাকা। সর্বোচ্চ লেনদেন মূল্য 162 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 158 টাকা 10 পয়সা। কেপিসিএল রয়েছে তালিকার 18তম অবস্থানে টপ 20 শেয়ারের, যার সবশেষ লেনদেন মূল্য 61 টাকা 80 পয়সা।
সর্বোচ্চ লেনদেন মূল্য 62 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনো পর্যন্ত 61 টাকা 50 পয়সা। স্কয়ার ফার্মা রয়েছে টপ 20 শেয়ারের 19তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 261 টাকা 90 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল 262 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 261 টাকা 20 পয়সা। অগ্নি সিস্টেমস রয়েছে টপ 20 শেয়ারের 20তম অবস্থানে, একেবারে তালিকার সবশেষ অবস্থানে, যার সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 30 টাকা 50 পয়সা, সবশেষ লেনদেন মূল্য 29 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 29 টাকা 60 পয়সা। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজারের এখনকার মতো পরিস্থিতি। যাচ্ছি পরের প্রসঙ্গে। চলতি অর্থ বছর শেষ হতে মাত্র 2 মাস বাকি, অথচ রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে বেশ পিছিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর এর হিসেব অনুযায়ী গেলবারের চেয়ে চলতি অর্থ বছরে আয়কর সংগ্রহের প্রবৃদ্ধি 16%। তবে অর্থনীতিবিদরা বলছেন এ হার হওয়া দরকার কমপক্ষে 24%। এ লক্ষ্য অর্জন চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন তারা। দেশের রাজস্ব আদায়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাজিদ রাজু 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। দেশের 2.5 লাখ কোটি টাকার বাজেটের সিংহভাগ অর্থের যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অথচ চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব সংগ্রহ করতে পারেনি রাজস্ব বোর্ড। এনবিআর এর তথ্য অনুযায়ী 2014-15 অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা 71,825 কোটি টাকার বিপরীতে আদায় হচ্ছে 69,466 কোটি টাকা, অর্থাৎ এখনো ঘাটতি প্রায় 2,500 কোটি টাকা। বিশেষ করে মোট রাজস্বের 1/3 যোগানদাতা বৃহৎ করদাতা ইউনিটও পিছিয়ে আছে লক্ষ্যমাত্রা থেকে। একই অবস্থা মাঠ পর্যায়ের অন্য কর অঞ্চলগুলোরও। এমন অবস্থায় অর্থ বছরের বাকি সময়ে লক্ষ্য অর্জনে কতটা সফলতা আসবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে এনবিআর এর হিসেবে 2013-14 অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে 16%-এর বেশি। তাই বিভিন্ন সময় গণমাধ্যমে এনবিআর চেয়ারম্যানও বলেছেন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাওয়ার কথা। আমরা মনে করি যে আমাদের উপর অর্পিত সব লক্ষ্যমাত্রা শুধু আদায় হবে না, আমরা এটা অতিক্রম করব। কিন্তু অর্থনীতিবিদ সহ এনবিআর এর সাবেক চেয়ারম্যান মনে করছেন চলতি প্রবৃদ্ধিতে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়। 2013 সালের জুলাই থেকে ডিসেম্বর ওই সময়টা ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য আরেকটা বড় সংকটের সময়। ওই সংকটকালীন সময়ের তুলনায়ও কিন্তু 24% বাড়াতে পারিনি। তাহলে কিভাবে আমি পরবর্তী 6 মাসে এটাকে 24% নিয়ে যাব? বাস্তবতার আলোকে তো না, সেটা তো তবু আশা করতে দোষ নেই এই অর্থে আর কি। আশাবাদ ব্যক্ত করেছেন এবং নিশ্চয়ই তাদের বেশ কিছু পরিকল্পনা আছে, তারা সেটা করবেন, কিন্তু বাস্তবতাটা যেটা সেটা তো অবশ্যই থাকবে। রাজস্ব লক্ষ্যমাত্রার পার্থক্যের এই ঐতিহাসিক প্রবণতা বিশ্লেষণ করে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন চলতি অর্থ বছরের রাজস্ব ঘাটতি 26,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ভারত সরকারের কড়াকড়ির কারণে সীমান্ত দিয়ে গরু আসছে না রাজশাহী সিটি হাটে। এতে বেড়ে গেছে গরুর দাম। সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ থাকলে দাম আরও বাড়বে বলে মনে করছেন গরু ব্যবসায়ী ও হাট ইজারাদাররা। আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বছর 3 আগে এভাবে রাজশাহীর সীমান্তবর্তী চরখানপুর, খিদিরপুর ও চরমাঝারদিয়ার এলাকা দিয়ে বিপুল সংখ্যক ভারতীয় গরু আসত, কিন্তু এখন সীমান্তগুলো বন্ধ হয়ে যাওয়ায় কোনো গরু পারাপার হতে পারছে না। উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট সিটির হাটে ভারতীয় গরুর আমদানি নেই বললেই চলে। ফলে বেকায়দায় পড়েছেন গরু ব্যবসায়ীরা। এই হাটে আমদানি নাই, এই হাটের আমদানি এরকম না। এই হাটের আমদানি গরুর উপরে গরু থাকলে আমদানি একে বলা হয়। দেশে গরু নাই আর ভারতটা ঘাটটা বন্ধ, ওই জন্য গরুর দাম দেশে 14,000 টাকা মনে গরু কিনা যাচ্ছে না ভাই। দেশের গরু দেয় বাংলাদেশের কাছে মিশবে না। 400 টাকা কেজি বিকালেও কষায়ের ব্যবসা হবে না। এখন 350 টাকা বিঘা গরু কাটলেই লস। বন্ধ করে দেওয়া দিত, গরুর গোস্তের দাম বেশি, এখন দেশের আমদানি কম। গরু ব্যবসায়ীদের দাবি, হাটে এখন যেসব গরু উঠছে তার অধিকাংশ খামারিদের দেশি গরু। একে তো চাহিদা অনুযায়ী ভারতীয় গরু নেই, তার উপর আবার গোখাদ্যের দামও বেশি, তাই চড়া গরুর বাজার। খোল ভুসি, ট্যাঙ্কার ভুসি, গমের ভুসি, আউর একদম বেশি। দাম মেলা 40 টাকা কেজি খুদ, 30 টাকা কেজি খুদ, এর লেগে গরুর পাশা হচ্ছে না গরিবের। এদিকে সীমান্তগুলো শিথিল না হলে সামনে গরুর দাম আরো বাড়বে বলে আশঙ্কা করছেন হাট ইজারাদাররা। যদি একটু বড় শিথিল হয় তাহলে সেই ক্ষেত্রে জনগণের
এবং ব্যবসায়িকদের সুবিধা হবে। হাট ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাশাপাশি আমাদের যে ক্রেতা বিক্রেতা আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে রাজশাহীর বাজারে প্রতি কেজি গরুর মাংস 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ইলিশের পোনা বা জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল এই 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এতে বেকার হয়ে পড়া দেশের কয়েক লাখ জেলে অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। তবে সরকারি কিছু সহায়তা পেলেও সেটা যথেষ্ট নয়। জনপ্রতিনিধিরাও মনে করেন জেলেদের জন্য আর্থিক সহায়তা সহ অন্যান্য সুযোগ বাড়ানো দরকার। অন্যদিকে জেলেদের অভিযোগের কথা স্বীকার করে চাঁদপুরের জেলা প্রশাসক জানান, চালের সঙ্গে নগদ টাকা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। চাঁদপুর থেকে ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাটকা থেকে ইলিশ মাছ আকারে বড় হবে, তাই চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশে ইলিশ বিচরণের নদীগুলোতে 2 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। এতে দেশের দক্ষিণাঞ্চলের মতো চাঁদপুরের 4 উপজেলার কয়েক হাজার জেলে এখন বেকার। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে তারা অভাব অনটনের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। জেলেদের অভিযোগ, সরকারি যে চাল তারা পায় তা দিয়ে সংসার চলে না। 20 বছর ধরে চাল পাই, কিন্তু এই সরকারি চাল দেয়, কিন্তু এই পর্যন্ত আমি একটা চাইলের স্লিপও পাইতেছি না, আর আমার কোনো লিস্টে কোনো নামও নাই। অভিযান দিছে, জালবা বন্ধ করে দিছে, আমরা কিছু পাই না, আমরা খুব অভাবে আছি। রিলিফ যত আছে সব আমাকে জাল্লার লিগা নাই, তো জাল্লার এই 2 মাসের লিগা কি লিগা এই সাজাটা এই কষ্টটা জাল্লাগো জালও বাইতে পারি না, আমরা কি করে কামবার বাঁচবো। খোলা পানি লেখাপড়া করে বাল বাচ্চা সহ সবাই কষ্টে আছি। নদীপাড়ের জনপ্রতিনিধিরা জেলেদের প্রতি সমর্থন জানিয়ে চালের সঙ্গে তাদেরকে নগদ টাকা দেওয়ার দাবি জানান। সরকারের কাছে প্রস্তাব করব 40 কেজি চালের পাশাপাশি অন্তত যদি কমপক্ষে মাসে 5,000 করে টাকা তাদেরকে দেওয়া হয়। জেলার শীর্ষ এই কর্মকর্তা জানান, জেলেদের দাবি দেওয়া সরকারের বিবেচনায় আছে। তাদের তরফ থেকে দাবি আছে যাতে নাকি তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়, এটা আমরা সরকারকে সক্রিয় বিবেচনার জন্য জানিয়েছি। আর যারা জেলেরা বাদ পড়েছে তালিকাভুক্তি থেকে, ইতিমধ্যে তাদেরকে পরিচয়পত্র দেওয়া হয়েছে, তাদের অন্তর্ভুক্তির কার্যক্রম নেওয়া হয়েছে। দেশের 5টি অভয়াশ্রমে বর্তমানে সরকারি তালিকায় জেলের সংখ্যা 2,24,102 জন। এর মধ্যে চাঁদপুরে রয়েছেন 35,000 জেলে। এখন তাদের মাথাপিছু 40 কেজি করে চাল দেওয়া হচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। শিল্প কারখানার দখল আর দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়েছে শীতলক্ষ্যা নদী। নরসিংদীতে যেসব কারখানায় বর্জ্য শোধনাগার রয়েছে তারাও সেগুলো ঠিক মতো ব্যবহার না করে বিষাক্ত বর্জ্য ফেলছে শীতলক্ষ্যায়। নদী রক্ষায় কাজে আসছে না পরিবেশ অধিদপ্তরের উদ্যোগও। এই অবস্থায় মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে এলাকার জীববৈচিত্র্য। কাউসার আহমেদের ছবি, আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদী জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীটি একসময় ছিল ব্যবসা বাণিজ্যের মূল চালিকা শক্তি, কিন্তু দীর্ঘদিন ধরে নদীর দুপার গাজীপুর ও নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নদীতে। লাল রঙের বিষাক্ত পানি সরাসরি নদীতে ফেলছে ক্যাপিটাল পেপার অ্যান্ড পাল্প সহ নদী পাড়ের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো। এসব বর্জ্যের প্রভাবে শীতলক্ষ্যা নদীর পানি কোথাও লাল, কোথাও আবার ধারণ করেছে কালচে বর্ণ। এতে বিপন্ন হয়ে পড়েছে নদীতে জীববৈচিত্র্যের অস্তিত্ব। রঙের পানি, বাথরুমের ময়লা যত কিছু আছে সব শুধুই নদী। এই বর্জ্যের কারণে পানি দূষিত হয়ে যায়, কালো হয়ে যায়। আগের মতো মাছও পাওয়া যায় না, আর পানিগুলো মারাত্মকভাবে দূষিত। শামুক, মাছ যত কিছু আছে সব নষ্ট হয়ে যায়। খুব সুন্দর ছিল, টটর করতো, এই জল নাই তো আমরা পচা জলে স্নান করতেছি। বিষাক্ত বর্জ্য নিক্ষেপ করে শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগ অনেকটা স্বীকারও করলেন ক্যাপিটাল পেপার অ্যান্ড পাল্প ইন্ডাস্ট্রিজের এই কর্মকর্তা। এখানে শীতলক্ষ্যায় তো অনেকেই পানি ছাড়ে, আমাদেরও একটা প্রশ্ন, যেটা আমরা অস্বীকার করার কিছু নেই, আমরা না ছেড়ে পারি না। তবে হ্যাঁ, আমরা স্টেপ নিচ্ছি যাতে এগুলো যত মিনিমাম ছেড়ে দেওয়া সম্ভব। পরিবেশ অধিদপ্তর বলছে, নদী দূষণের দায়ে শীতলক্ষ্যা পাড়ের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করার পরও ঠেকানো যাচ্ছে না নদী দূষণ। ব্যবসায়ী বা যারা এই শিল্প প্রতিষ্ঠানের মালিক, তাদের সততার অভাব। তারা হয়তো রাতের অন্ধকারে এই ইটিপিটা নিজের কিছু অর্থ সাশ্রয়ের জন্য ইটিপিটা কার্যকরভাবে চালু রাখে না এবং নদীকে দূষণ করে যাচ্ছে। শীতলক্ষ্যা নদী তীরের নরসিংদী অংশে 15টি বৃহৎ শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। নির্বাচনের ঠিক 1 মাস আগে ব্রিটেনের অভিবাসন নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদানের ক্ষেত্রে শিথিলতা সহ বেশ কিছু সুযোগ সুবিধা ও নীতিমালার পরিবর্তন করা হয়েছে।
এর ফলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে বাংলাদেশি সহ ইউরোপীয় দেশগুলোর ব্যবসায়ীদের জন্য। তবে এই নীতিমালার শিথিলীকরণের এই সুযোগকে কেউ যেন অপব্যবহার না করে, এমনই পরামর্শ ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটেনে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আকৃষ্ট করতে 100টিরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পর্যটন সংস্থার সাথে আলোচনা করে নতুন নীতিমালা চালু করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ব্যবসায়িক উদ্দেশ্যে যারা ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য শিথিল করা হয়েছে ভিসা সংক্রান্ত বেশ কিছু পুরনো নিয়ম। একাডেমিক ভিসা নিয়ে ব্যবসা সংক্রান্ত গবেষণা কিংবা উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে সহজেই আসতে পারবেন ব্যবসায়ীরা। এই ভিসার মেয়াদ 12 মাস করা হলেও অন্যান্য বিজনেস ভিসার মেয়াদ 6 মাসই থাকছে। বিজনেস ভিজিট আগে সবাই আসতে পারতো বিজনেস ভিজিটে, তবে সেটাতে অনেকটা লিমিটেশন ছিল। লিমিটেশন আমি যেগুলো বলবো, যেটা যে আগে আসলে শুধু ভিজিটে আসলে কোনো কাজের কোনো ইয়ে ছিল না। এখন যেটা করা হয়েছে সেটাতে একটু রিল্যাক্সড, আমি বলবো যে একটু ওয়াইডার। শুধুমাত্র ব্যবসায়ী নয়, ব্যবসায়ীদের নিজ নিজ কর্মদক্ষতা কাজে লাগিয়েও উপার্জনের সুযোগ রয়েছে নতুন এই নীতিমালায়। তবে ভিসা নীতিমালার শিথিলকরণের এই সুযোগকে কোনোভাবেই অপব্যবহার না করার পরামর্শ ব্রিটেনের ব্যবসায়ী সংগঠন নেতাদের। আমি এটা আশা করব যে এটা যেন কোনো জালিয়াতিতে বা অপব্যবহার না করে এটাকে যেন আরো খারাপের দিকে না নেওয়া হয়। আমরা যারা ব্যবসায়ী রয়েছি তারা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে এদেশে যাতায়াত করতে পারেন এবং এটা যেন কন্টিনিউ থাকে। ভিসা প্রক্রিয়ার জটিলতায় যুক্তরাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন দেশটির ব্যবসায়ী নেতারা। নতুন ভিসা প্রক্রিয়া তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন ও বিশ্ববাজার অর্থনীতির আলোকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করেন তারা। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ক্রাউন সিমেন্ট। রাজধানীর ক্রাউন সিমেন্টের কর্পোরেট অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক খবির উদ্দিন মোল্লা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে গুলশান ক্যাম্পাস থেকে শুরু করে গুলশান চত্বর প্রদক্ষিণ করে গুলশান ক্যাম্পাসে এসে শোভাযাত্রাটি শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম আমানুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক মাহবুব আহমেদ। যার মাধ্যমে আমার প্রতিটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, দেশীয় যে কোনো ইস্তাদউদ্দিন উপদেশ। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাংলাদেশ নববর্ষ উদযাপন ও তাদের কোলা ব্র্যান্ড মোজোর জন্মদিন পালন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগান মাঠে কেক কেটে মোজো জন্মদিন উদযাপনের উদ্বোধন করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক শেখ মোহাম্মদ শামীম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির নির্বাহী পরিচালক আলতাফ হোসেন, ব্র্যান্ড মার্কেটিং উপব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশে আবহমান বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে হস্ত ও কারুশিল্প নীতিমালা প্রণয়নের পাশাপাশি যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পহেলা বৈশাখে বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 10 দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। বৈশাখী মেলার প্রচলন গ্রাম থেকে শুরু হলেও এর আয়োজন আর ব্যাপ্তি ছুঁয়ে গেছে নাগরিক জীবনকেও। লোকজ এই উৎসব শুধু বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকেই তুলে ধরে না, এর পাশাপাশি এই মেলা ক্ষুদ্র ও কুটির শিল্পীদের এনে দেয় তাদের হাতে তৈরি পণ্য বিক্রির সুযোগও। শিকা আছে, বক্স আছে, ফলদানি আছে, টেবিল ল্যাম্প আছে, ফ্লোর ল্যাম্প আছে, ইগল পাখি আছে, আর বিক্রি মোটামুটি খুব ভালো হচ্ছে। বৈশাখী মেলায় বুটিক শিল্পের পোশাক, প্রাণবন্ত টেরাকোটা, শৌখিন ল্যাম্প, খেলনা তৈজসপত্রের পাশাপাশি পাওয়া যাচ্ছে গ্রামীণ মানুষের হাতে তৈরি মানসম্পন্ন হার্বাল পণ্য। শ্যাম্পুটা যে দেখছেন, এটা যদি ব্যবহার করা যায় তাহলে চুল পড়া বন্ধ হবে, খুশকি দূর হবে, চুলটা ঝলমলে থাকবে। নাগরিক জীবনে বাঙালিয়ানার ছোঁয়ায় এমন আয়োজনে কমতি নেই দর্শনার্থীদেরও। এগুলি গ্রামেই
তৈরি হয় গ্রামেই বেশি পাওয়া যায়, শহরে এগুলি আসেই না। বৈশাখী মেলায় এসে আসলে গ্রাম বাংলার অনেক লোকজ কারুশিল্প আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু শহরে সচরাচর দেখা যায় না। আর ঐতিহ্যবাহী এ বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানালেন, মসলিন সহ আবহমান বাংলার হারিয়ে যাওয়া কারুশিল্পের সব ঐতিহ্য ফিরিয়ে আনতে নীতিমালা প্রণয়ন সহ নেওয়া হচ্ছে নতুন নতুন প্রকল্প। ক্ষুদ্র কুটির শিল্প কারুশিল্পের একটি নীতিমালা প্রণয়ন করেছি, যাতে করে আমাদের সেই মৃত যে শিল্পগুলি ছিল, আমাদের সেই মসলিন কাপড় থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলি আবার পুনরুদ্ধার করে বাজারজাতকরণ এবং আন্তর্জাতিকভাবে সেই মসলিনের যে চাহিদা ছিল সেইটা যাতে আমরা পূরণ করতে পারি। মেলায় কারুশিল্পীদের আরো উৎসাহ দিতে 6 জন কারুশিল্পীকে কারুরত্ন ও কারুগৌরব পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ট্রান্সকম বেভারেজ তাদের ভোক্তাদের কথা মাথায় রেখে বিভিন্ন উৎসবের মতো পহেলা বৈশাখেও রেখেছে 7 আপ রিফ্রেশমেন্ট জোন, যেখানে তাদের ভোক্তারা পাবেন রিফ্রেশ হওয়ার জন্য পেপসি, 7 আপ সহ ট্রান্সকমের বিভিন্ন পণ্য। রিফ্রেশমেন্ট জোনে রয়েছে গেমিং পয়েন্ট, যেখানে ভোক্তারা গেমিং করে পেয়েছেন বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও বেলুনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর ব্যবস্থাও রয়েছে। রাজধানীর হাতিরঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ট্রান্সকম বেভারেজের 5টি রিফ্রেশমেন্ট জোন রয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। গতকাল সকাল 9টা থেকে প্রধান কার্যালয়ে সংগঠনটির সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে আসতে থাকেন। এরপর কেক কেটে মূল অনুষ্ঠান শুরু হয়। বিদায়ী বছরের গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করে নিতে সবাই সৌহার্দ্য বিনিময় করেন, মিষ্টিমুখ করেন আগত অতিথিরাও। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। দর্শক, এবারে জানাবো দেশের মুদ্রা বাজারের খবর। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ব্যাংকগুলোতে মার্কিন ডলার কেনা হচ্ছে 77 টাকা 30 পয়সা ও বিক্রি হচ্ছে 78 টাকা 30 পয়সা দরে। ব্রিটেনের মুদ্রা পাউন্ড কেনা হচ্ছে 110 টাকা 45 পয়সা ও বিক্রি হচ্ছে 114 টাকা 45 পয়সা। একক মুদ্রা ইউরো কেনা হচ্ছে 79 টাকা 30 পয়সা ও বিক্রি হচ্ছে 83 টাকা 30 পয়সা দরে। এছাড়া ভারতীয় মুদ্রা রুপির ক্রয় মূল্য 1 টাকা 17 পয়সা ও বিক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা। দেশে আজ সৌদি আরবের মুদ্রা রিয়াল কেনা হচ্ছে 19 টাকা ও বিক্রি হচ্ছে 20 টাকা করে। সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহাম কিনতে খরচ পড়ছে 18 টাকা আর বিক্রি হচ্ছে 19 টাকা 20 পয়সায়। মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত কেনা হচ্ছে 21 টাকা 50 পয়সা ও বিক্রি হচ্ছে 23 টাকা করে। এছাড়া সিঙ্গাপুরের ডলার কেনা হচ্ছে 58 টাকা ও বিক্রি হচ্ছে 60 টাকা করে। চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে 3.5%। সম্প্রতি এক পূর্বাভাসে এমনটা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সেই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি 0.1% কমিয়ে 4.3% নির্ধারণ করেছে সংস্থাটি। উন্নত দেশগুলোর অবস্থা সন্তোষজনক থাকলেও তেলের অব্যাহত দরপতনে 2015-তে তেল রফতানিকারক দেশগুলোর প্রবৃদ্ধির গতি মন্থর থাকবে। এছাড়া সংকুচিত হবে রাশিয়া, ইউক্রেন ও ব্রাজিলের অর্থনীতি। তবে চলতি ও আগামী বছরের জন্য ভারতের প্রবৃদ্ধি 7.5% হবে বলেই মনে করছে IMF। গেল মার্চে প্রত্যাশিত রফতানি আয় হয়নি চীনে, বরং গত বছরের এই সময়ের তুলনায় কমেছে প্রায় 15%। এমনকি আমদানিও প্রত্যাশা অনুযায়ী কমেনি। চীনের বাণিজ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। গত মাসে দেশটির বাণিজ্যে উদ্বৃত্ত ছিল 1816 বিলিয়ন ইউয়ান, যা এর আগের মাসে ছিল 6000 কোটি ডলারেরও বেশি। মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের মান কমার কারণেই প্রত্যাশিত রফতানি আয় হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, মুদ্রার মান শক্তিশালী না হলে বছরের বাকি সময়েও রফতানি কমার এ ধারা অব্যাহত থাকবে এবং 2015-তে চীনের রফতানি প্রবৃদ্ধি হবে 7%। বিশ্বের 14তম বৃহত্তম জ্বালানি উৎপাদক যুক্তরাজ্যের স্থলভাগে খুঁজে পাওয়া গেছে বিশাল এক তেল খনির, যা দেশটির নর্থ সিতে অবস্থিত খনির প্রায় দ্বিগুণ। নতুন এই খনি শুধু ব্রিটেন নয়, গোটা বিশ্বের জ্বালানির চাহিদা মেটাতে ভূমিকা রাখবে বলেই ধারণা করছেন দেশটির তেল ও গ্যাস অনুসন্ধান বিভাগের সদস্যরা।
যেদিকে দু চোখ যায় এমন সবুজ প্রকৃতি। কে বলবে এই চোখ জুড়ানো সবুজের মাঝেই লুকিয়ে আছে বিশাল এক তেল খনি। দক্ষিণ ইংল্যান্ডে গেটউইক এয়ারপোর্টের কাছে হঠাৎ করেই এই তেল খনি খুঁজে পেয়েছে দেশটির তেল এবং গ্যাস অনুসন্ধান বিভাগ। ধারণা করা হচ্ছে এখানে 100 বিলিয়ন ব্যারেল তেল রয়েছে, যা দেশটির নর্থ সিতে অবস্থিত তেল খনির চেয়েও প্রায় দ্বিগুণ। আমরা ধারণা করছি 1500 ফিট গভীরে এই তেলের অবস্থান। যদি সুষ্ঠুভাবে উত্তোলন করা যায় তবে এটি হতে পারে ব্রিটেনের জ্বালানি শক্তির সবচেয়ে বড় মজুদ। আবিষ্কৃত নতুন এ খনির প্রতি বর্গফুটে রয়েছে 158 মিলিয়ন ব্যারেল তেল। তবে স্থলভাগের সবচেয়ে বড় খনি হলেও এখান থেকে মোট মজুদের মাত্র 5 থেকে 15% উত্তোলন সম্ভব হবে বলে মনে করছে অনুসন্ধানকারীরা। তাছাড়া বিশ্ববাজারে জ্বালানির অব্যাহত দরপতনের কারণে এ প্রকল্পের সফলতা নিয়েও সংশয় রয়েছে। আমার ধারণা দেশের অভ্যন্তরে এ ধরনের আরো খনি রয়েছে। হয়তো সেগুলোর আকার এত বিশাল নয়, কিন্তু বাজারে তেলের যা দাম তাতে এই ধরনের খনি থেকে তেল উত্তোলন কতটা লাভজনক হবে সেটাও ভেবে দেখা জরুরি। তবে বহু বছর ধরে সবুজের নিচে ঢাকা পড়ে থাকা এই খনি থেকে তেল উত্তোলন যেন প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ সহ স্থানীয়রা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি জাতীয় একটি খবর। গণভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। জেলা অ্যাডমিনিস্ট্রেশনকে এবং উপজেলা পর্যায়ে তাদের সেখানে আমরা একটা ছোট বরাদ্দ দিয়ে থাকি এবং তাদেরকে এটা নির্দেশ দেওয়া আছে সরকারি পক্ষ থেকে যে এই দিবসটা সবাই পালন করবে। কাজে এটা সেভাবে হচ্ছে। আমাদের আরো কিছু পরিকল্পনা আছে, যেটা আর এখন জানাবো না, এটা বোধহয় পরে সবাই জানতে পারবে যে এই দিবসটাকে আরো বেশি উৎসব মুখর করে কিভাবে তোলা যেতে পারে সেটা করার জন্য। কারণ এই একটা অনুষ্ঠান হচ্ছে সব ধর্ম বর্ণের মানুষ সবাই এক হয়ে একসাথে পালন করে। যখন একটু আমরা লাল পাড়ের শাড়ি পরতাম, আমার নিজেরও অনেক শুনতে হয়েছে যে লাল পাড়ের শাড়ি পরলে ওটা নাকি হিন্দুদের রং, হিন্দুয়ানি হয়ে যায়। তা আমি খুশি হলাম আজকে গতকালকে টেলিভিশন দেখে। আর আমার এর বেশি বলার দরকার নাই, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তো যাই হোক, রঙের সাথে কোনো ধর্মের যে সম্পর্ক সেটা আমার জানা ছিল না। তবে হ্যাঁ আছে, কিছুটা মানসিক তো থাকবেই। কিন্তু এটা আবার বাংলাদেশের ফুল ফল রং সবকিছুরই তো একটা আলাদা বৈশিষ্ট্য আছে আমাদের। কিন্তু আমি যেটা বললাম যে আমাদের যে 2 মাস পর পর আপনারা যদি হিসাব করে দেখেন, আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুল ফোটে। প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটা রং এবং একটা বৈশিষ্ট্য আছে। যেমন এপ্রিল মাসে এখন আমাদের কৃষ্ণচূড়া ফুটছে, রাধাচূড়া ফুটছে। ঠিক আবার একেবারে ফেব্রুয়ারি মাস ওই সময় শুরু হয় আমাদের পলাশ, শিমুল এই ফুল ফোটে। আর বর্ষাকালে আসলে কদম ফুল ফোটে। আমাদের কিন্তু প্রত্যেকটা ঋতুতে একটা নতুন ফুল, নতুন রং, নতুন বৈশিষ্ট্য নিয়ে আসে। কাজে আমাদের একটা প্রকৃতির এই একটা চমৎকার একটা সুন্দর পরিবেশ আমাদের সৃষ্টি করে দেয় সবকিছুর সাথে। কাজে সেখানে এখন এই রঙের সাথে আবার ধর্মের সাথে নিয়ে আমাদেরকে হেয় করার অনেক চেষ্টা অতীত হয়েছে। আমরা কিন্তু ধীরে ধীরে সেখান থেকে আস্তে আস্তে উত্তরণ ঘটিয়েছি। কাজে এটাও আমাদের জন্য একটা বিরাট অর্জন বলে আমি মনে করি। কারণ শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা এটা তো এটা থাকবে সকলের জন্য। এখানে কোনো ধর্ম দিয়ে বা কোনো মত দিয়ে এটাকে বাধা দেওয়া এর কোনো যৌক্তিকতা নাই। যাক, আমি আর বেশি কিছু এভাবে বলতে চাই না। আমি শুধু একটু বলবো যে আমরা একটা সুন্দর পরিবেশ সবসময় চেয়েছি, যে পরিবেশে সকল মানুষ একটা আনন্দমুখর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এই দিবসে উদযাপন করতে পারে। আমি জানি সবাই যখন উদযাপন করছেন, আমার কিন্তু উদযাপনের থেকেও সারাক্ষণ নজরদারিতে রাখতে হয়েছে কোথাও কোনো রকম দুর্ঘটনা ঘটে কিনা, কোথায় কি ঘটে। অনবরত আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে সকলের সাথে সবসময় একটা যোগাযোগ রেখে, এবং টেলিভিশনের এক এক সময় এক এক চ্যানেল দিয়ে কোথায় কোন অনুষ্ঠান হচ্ছে, এক একটা চ্যানেল এক একটা অনুষ্ঠান দেখাচ্ছে, সেগুলির দিকে একটু নজর দেওয়া, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যেখানে ডিউটিতে আছে তাদের সাথে যোগাযোগ রাখা, এটাও আমি মনে করি একটা আমাদের দায়িত্ব। চেষ্টা করেছি সেভাবেই পালন করতে, কারণ যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আল্লাহর রহমতে এবার আমি বলবো যে খুব ভালোভাবে এই
উদযাপনটা আমরা করতে পেরেছি, কারণ আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে যে পয়লা বৈশাখী আমরা বটমূলে বোমা হামলা হয়েছিল। কাজে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য যত রকমের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আমরা নিয়েছি। তবে উৎসবের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এখন এত এত নতুন নতুন জায়গা আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে। কাজেই সেটা আমরা এত বেশি হচ্ছে, আমাদের দায়িত্বটাও বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা এলাকায় এখন এই অনুষ্ঠানটা হচ্ছে। কাজে আমি দেশবাসীকে আজকে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই যে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গ্রামে পর্যন্ত এই উৎসবটা হয়েছে। কাজে প্রত্যেকে পয়লা বৈশাখ নববর্ষকে সুন্দরভাবে বাংলা নববর্ষকে সুন্দরভাবে বরণ করে নিয়েছেন এবং আমরা আশা করি যে বাংলায় নববর্ষ নবযাত্রা শুরু হবে। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি আরো দ্রুত গতিতে হবে। আমাদের ঠিক অতীতে একেবারে নিকট অতীতে যে সমস্ত ঘটনাগুলি ঘটে গেল, সেই হরতাল অবরোধের নাম করে 93 দিন পর্যন্ত যিনি হরতাল অবরোধ রাখলেন তিনি নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখে মানুষ খুন করা শুরু করলেন। আর মানুষ খুন করা সব থেকে জঘন্য যেটা, যে মানুষকে পুড়িয়ে মারার মতো, জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে মারা, এর থেকে জঘন্য কাজ আর হতে পারে না। কারণ এগুলি চোখে দেখে সহ্য করা যায় না যে কিভাবে অন্তঃসত্ত্বা মা অথবা ছোট শিশু, ছেলে মেয়ে, বাবার সামনে সন্তান, সন্তানের সামনে বাবা মা, বোন, বাবা মেয়ে, এই যে পুড়ে পুড়ে মরে যাওয়া, বা খেটে খাওয়া মানুষ, একটা বাসের ড্রাইভার বা একটা বাসের হেল্পার কাজে শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে বাসের ভিতরে, জানে দেখতে পাচ্ছে যাতে বেরোতে না পারে, দরজা আটকে সেখানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেওয়া, পুড়িয়ে মানুষ মারা। এত জঘন্য ঘটনা, এত বর্বরতা আমি আন্দোলনের নামে এই ধরনের বর্বরতা কিন্তু আমরা দেখিনি। কারণ আমরা তো আন্দোলন করেই এসছি, আমরা তো মাঠে আন্দোলন করি, কিন্তু আন্দোলন মানুষের জন্য, মানুষকে সম্পৃক্ত করে, মানুষ হত্যা করে তো না। কিন্তু সেই ধরনের জঘন্য ঘটনা দীর্ঘদিন ধরে চলল। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা যারা এই ঘটনাগুলিকে বারবার নিন্দা জানিয়েছেন, জনমত সৃষ্টি করেছেন, এবং যেটা আমি সত্যি কথা বলতে কি এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে অনেক সহায়ক হয়েছে। কাজে সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমি যখনই 96 সালে সরকার এসে যে কাজটা আমি করেছিলাম, যে বেসরকারি খাতটাকে উন্মুক্ত করে দেওয়া, বিশেষ করে গণমাধ্যম। এবং সেই সময় আমাদের দেশে আগে কিন্তু কোনো বেসরকারি টিভি চ্যানেল ছিল না, রেডিও বেসরকারি খাতে ছিল না, ওই সরকারি বিটিভি ছিল। এবং আমি প্রথম সিদ্ধান্ত নিলাম যে আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দেব। এবং বর্তমানে প্রায় 41টার মতো বেসরকারি টিভি চ্যানেল। আমি অবশ্য অন্যভাবে চিন্তা করি। আমার হচ্ছে মানুষের কর্মসংস্থানটা কত বেশি বিস্তৃত করা যায়, আমি সেই বিষয়টাকে আরো বেশি গুরুত্ব দিয়েছি। যে কর্মসংস্থান বলতে সর্বস্তরেরই, একবার আপনি শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে, কবি থেকে শুরু করে, যারা টেকনিশিয়ান থেকে শুরু করে, সব ধরনের প্রত্যেকেরই কিন্তু একটা কর্মসংস্থার সুযোগ এর মাধ্যমে চলে আসছে, জীবন জীবিকার একটা সুযোগ আসছে। পাশাপাশি যত বেশি প্রতিযোগিতা বাড়বে তত বেশি আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি তার উৎকর্ষতাও বৃদ্ধি পাবে। সেদিকটাও আমাদের, কারণ হলে এক বিটিভি কত ধারণ করতে পারে, একটা টিভি চ্যানেল তো সব ধারণ করতে পারে না। কাজে সেদিকে মাথায় রেখেই 96 সালে আমরা সবকিছু একে সবই, যেমন মোবাইল ফোন, মনোপলি ব্যবসা ছিল। অনেকে তো মোবাইল ফোনের কথা চিন্তাই করতে পারতো না যে হাতে একটা মোবাইল ফোন থাকবে, চিন্তা করবে কি করে। একটা মোবাইল ফোন যদি আমি সেই 91, 92 সাল বা 93 সালের কথা চিন্তা মনে করি, তো তখন 1 লক্ষ টাকার কিন্তু অনেক মূল্য, এখন থেকে অনেক বেশি মূল্য। তো একটা টেলিফোন যদি 1 লক্ষ টাকা হয় বা 1,30,000 টাকা হয়, আর ফোন করলে 10 টাকা পার মিনিট, ধরলে 10 টাকা পার মিনিট, এই যদি হয়তো কয়টা মানুষ এফোর্ড করতে পারে। আমি নিজে বিনা পয়সা পেয়েও চালাতে পারিনি, আমাদের বাবা এটা আমার পক্ষে সম্ভব না। তো পার মিনিট 10 টাকা করে ধরলেও করলেও তাহলে কত টাকা লাগবে। কাজে এই অবস্থা এখন ছিল। আমরা সরকার এসে সেটা ওপেন করে দিলাম, আমরা বেসরকারি খাতে এমনভাবে উন্মুক্ত করে দিলাম। এখন তো কম্পিটিশনে
সব। আর এখন মোবাইল ফোন হাতে হাতে, এটা মানুষের জন্য অপরিহার্য। আমাদের দেশে 16 কোটি মানুষ, 12 কোটি মানুষই মোবাইল, 12 কোটি সিম বিক্রি হয়, 12 কোটি সিম ব্যবহার হয়। আমি বলবো না যে মানুষ ব্যবহার করে, কারণ সবাই, কারো এখন একটা মোবাইল দিয়ে হয় না, সবাই 2টা 3টা লাগে। কাজে সেদিক দিয়ে সিম আমাদের প্রায় 12 কোটির উপরে সিম এখন ব্যবহার হচ্ছে। আমরা কম্পিউটার, ইন্টারনেট ছাড়া বাংলাদেশে এখন ইন্টারনেট সার্ভিস আমরা করে দিয়েছি। আজকে ইন্টারনেট এটাও একটা অপরিহার্য অঙ্গ, এবং মানুষ ঘরে বসে সেবা পাচ্ছে। প্রায় 200-র উপর আমরা সেবা দিতে পারছি। সব ধরনের কাজ, ফোনের বিল থেকে শুরু করে সবই হয় মোবাইল ফোন, বা মানে ইলেকট্রিক বিল, মোবাইল ফোন, গ্যাসের বিল, আয়কর, সবই এখন অনলাইন অথবা মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া যেতে পারে। অর্থাৎ এই মানে রাস্তায় ছুটোছুটি না করে, অফিসে যে ধর্ণা দিয়ে দাঁড়িয়ে না থেকে মোবাইল ফোনের মাধ্যমে বা অনলাইনে এই সুযোগটা সবাই পেতে পারে। এই যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জীবন যাত্রাকে সহজ করা, উন্নত করা, সেই সুযোগটাও কিন্তু আমাদের সরকারই আমরা করে দিয়েছি। আগে এটা ছিল না। আপনারা 96 সালে আগে অবস্থা দেখেন আর এখন দেখেন। এভাবে মানুষের জীবনের বিভিন্ন জীবনযাত্রাকে আরো সহজ করে দেওয়া, সেটা যেমন আমরা করেছি। পাশাপাশি আমাদের দেশে যদিও আমরা মানে হয়তো শিক্ষিতার হার বা সাক্ষরতার হার হিসেব করতে গেলে আমরা পিছিয়ে আছি। আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম 96 সালে, তার রেজাল্ট আমরা ভালো পেয়েছিলাম। কিন্তু মাঝখানে 7 বছর, অর্থাৎ 2001 থেকে 2008 পর্যন্ত, এই 7 বছরে আবার আমরা পিছিয়ে গিয়েছিলাম। কারণ আমরা প্রায় 65% উপরে সাক্ষরতার হার বৃদ্ধি করেছিলাম, পরে এটা আবার কমে যায়। এখন তো আবার আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমাদের দেশের প্রত্যেকটা মানুষ অন্ততপক্ষে তাদের লেখাপড়া কিছু শিখবে, জানবে। আর শিক্ষাটা আরো ব্যাপকভাবে ছড়ানো, শিক্ষার মান উন্নত করা, প্রথম শিক্ষা নীতিমালাও আমরা নিয়েছি। কাজে সেভাবে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি, কাজ করেছি, চেষ্টা করেছি। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে দেশটাকে আমরা কিভাবে উন্নত সমৃদ্ধ করব। অর্থাৎ এই দেশ আমরা স্বাধীন করেছি, 45 বছর হয়ে গেছে স্বাধীনতার। আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন জাতি। আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। এই বিজয়ী জাতি হিসেবে সবসময় আমাদেরকে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদেরকে তো সবসময় মাথা উঁচু করে চলতে হবে। কারো দয়া নিয়ে, কারো কাছ থেকে ভিক্ষা নিয়ে না, আমরা মাথা উঁচু করে চলতে চাই। এবং আমরা সবসময় নিজেদেরকে গর্বিত জাতি হিসেবে গড়ে তুলতে চাই, পর মুখাপাখি না, নিজের পায়ে দাঁড়ানো, নিজেদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা। এবং আমরা পারবো না কেন? 71-এর মুক্তিযুদ্ধে, 23 বছরের মুক্তি সংগ্রাম এবং আমাদের 9 মাসের মুক্তিযুদ্ধ, এই সংগ্রাম এবং যুদ্ধের মধ্য দিয়ে আমরা তো স্বাধীনতা অর্জন করেছি। এবং নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। নিজের জীবনের উপরে অনেকবার ঝুঁকি এসেছে, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। কিন্তু এই বাঙালি জাতির জন্য একটা আলাদা রাষ্ট্র, জাতি হিসেবে একটা পরিচয়, এবং সেইভাবে এই জাতিকে গড়ে তোলা, আর্থসামাজিকভাবে উন্নত করা, এটাই তো ছিল ওনার একমাত্র লক্ষ্য। কিন্তু সেই স্বাধীনতার সুফলগুলি তো মানুষের কাছে এখনো সেভাবে আমরা পৌঁছাতে পারিনি। 45 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা কত পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকার মূল কারণটাই আমরা মনে করি যে আসলে সবসময় একটা বিপ্লব করে, সংগ্রাম করে, যুদ্ধ করে বিজয় অর্জন করলে প্রতি বিপ্লবী শক্তি একটা আঘাত আনে। ঠিক 75-এর 15ই আগস্ট সেই আঘাতটা এসেছিল, যার ফলে বাংলাদেশ পিছিয়ে যায়। মুক্তিযুদ্ধে যারা আমাদের স্বাধীনতার বিরোধী ছিল বা হানাদার পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, এদেশে গণহত্যা চালিয়েছিল, এদেশে মা বোনের উপর নির্যাতন করেছে, অগ্নিসংযোগ করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, এই ধরনের ধ্বংসাত্মক কাজ যারা করেছে, যারা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, স্বাধীনতার পরপরই কিন্তু অর্ডিন্যান্স জারি করে এদের বিচারের কাজ শুরু হয়েছিল। দর্শক, গণভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। অর্থবছর শেষ হতে মাত্র 2 মাস বাকি থাকলেও রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে বেশ পিছিয়ে এনবিআর, চ্যালেঞ্জ হবে বলছেন অর্থনীতিবিদরা। ভারত সরকারের কড়াকড়িতে সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ, বেড়েছে মাংসের দাম, বিপাকে ব্যবসায়ী ও পাইকাররা।
মার্চ এপ্রিলে মাছ ধরা নিষিদ্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন অনেক জেলে। সরকারি সহায়তা নিয়েও অসন্তোষ। সহায়তা বাড়ানোর আশ্বাস জেলা প্রশাসনের। এবং অভিবাসন নীতিমালায় পরিবর্তন আসায় ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সৃষ্টি হতে যাচ্ছে নতুন সম্ভাবনা। সুযোগ অপব্যবহার না করার পরামর্শ নেতাদের। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।